মামি বলল, ওই চুপ, ও আগেই না করছিল, আমি জোর করে ওকে নিয়ে এসেছি। এক কাজ করো, যে যতটুকু পারো ততটুকুই খাও। আমি বললাম, না মামি, আজকে আমি একটু খেতে পারবো না। মামি বলল, ওকে, তাহলে না খেয়ে কি করবা? আমি বললাম, আমি চলে যাব। মামি বলল, ওকে। তারপর রুমে চলে আসলাম, এসে পড়তে বসলাম। নীলা বলল, সিগারেট খাওয়া আমার একদম পছন্দ না, ওকে। আমি কোনো কিছু বললাম না। নীলা বলল, এরপর থেকে যেন কখনো সিগারেট হাতে না দেখি। আমি কোনো কিছু বললাম না। নীলা বলল, কি বলছি কথা কানে যায় না? এবারও আমি নিশ্চুপ। নীলা বলল, আমি কি বলছি তার উত্তর দো। আমি কোনো কিছু বললাম না আবারও। নীলা বলল, কথা কি কানে যায় না তোর? আমি বললাম, আমার কোনো কিছু কারো ভালো লাগুক বা না লাগুক তাতে আমার কোনো কিছু আসে যায় না। নীলা বলল, তার মানে সিগারেট খাবি তাই তো? আমি বললাম, হ্যাঁ খাবো। নীলা বলল, আমি এখনই আব্বুকে বলে দেব। আমি বললাম, যা বলে দে। আর কতদিন তোর বাপের বই দেখাবি? তোদের বাসায় থাকি আর খাই, তার জন্য আমি নিজ থেকে কোনো কিছুই করতে পারি না। আমি একটা মানুষ, বুঝলি, পশু না। আর একজন মানুষ কখনো পশুর মতো বাঁচতে পারে না। আজকে থেকে তুই অপমান করতে পারিস না আমায়। নীলা বলল, সিগারেট খেলে আমার রুমে থাকতে পারবি না। আমি বললাম, ওকে, থাকবো না রুমে, তুই তো শান্তি। বলেই চলে আসলাম আবার ছাদে। সারা রাত ছাদের উপরে এক কোনায় বসে কাটিয়ে দিলাম। রাতে আবারও কোনো ঘুম নাই। সকালবেলা মামি ছাদে এসে আমাকে দেখে বলল, তুমি এত সকালে ছাদে কেন? আমি বললাম, এমনি আসলাম, অনেক দিন ধরে সকালে আর হাঁটা হয় না, তাই একটু ছাদে আসলাম। মামি বললাম, ও ভালো, সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটলে স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। আমি বললাম, হ্যাঁ, এখন থেকে সবসময় সকালে উঠবো আর এভাবে হাঁটাহাঁটি করব। মামি বললাম, ওকে ভালো, তুমি থাকো, আমি যাই। আমি বললাম, ওকে। তারপর আমি ফ্রেশ হয়ে বাসিতে যাওয়ার জন্য রওনা দিলাম। আর আজকেও মিম আসলো আমার সামনে। মিম বলল, কেমন আছো? আমি বললাম, ভালো, তুমি? মিম বলল, এই তো, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? আমি বললাম, কই? মিম বলল, তোমার চোখের নিচে অনেকটাই কালো হয়ে গেছে, মুখটা শুকনো ফ্যাকাশ হয়ে গেছে। আমি বললাম, কই? আমি তো বুঝতে পারলাম না। মিম বলল, তুমি আবার বুঝো? আমি বললাম, সত্যি আমি কোনো কিছুই বুঝি না, বুঝার ক্ষমতাও নাই। যদি বুঝার ক্ষমতা থাকতো তাহলে হয়তো এত দিনগুলো আর এত খারাপ সময় আমার জীবনেই আসতো না। মিম বলল, সত্যি করে বলো, তোমার কি হয়েছে? আমি বললাম, কিছু না। মিম বলল, বলতে হবে না, আমি তোমার চেহারা দেখে খুব ভালো করে বুঝতে পারছি কিছু একটা তো অবশ্যই হয়েছে, সেটা আমাকে বলো। আমি বললাম, ওই নীলা আসতেছে, তুমি প্লিজ চলে যাও। মিম বলল, কেন? ও কি ভাগ নাকি ভয়ঙ্কর কোনো পানি যে ওকে দেখে চলে যেতে হবে? আমি বললাম, নীলা ভয়ঙ্কর থেকেও অনেক ভয়ঙ্কর, তুমি এত কথা না বলে যাও এখান থেকে। মিম বলল, না, আমি যাব না, কি করতে পারে আমি দেখি। আমি বললাম, যদি তুমি এখান থেকে না যাও তাহলে আজকে তোমার সাথে আমার শেষ কথা। মিম বলল, মানে? আমি বললাম, হ্যাঁ। মিম বলল, ওকে, আমি যাচ্ছি। আমি একাই বসে রইলাম। নীলা আসলো, কিরে ফকিরের বাচ্চা, আজকে তো প্রেমিকা আসে নাই? আমি বললাম, আমার প্রেমিকার খবর না রেখে নিজের প্রেমিকের খবর রাখো। নীলা বলল, তোর কাছে শুনে খবর রাখতে হবে নাকি? আমি সবসময় ওর খবর রাখি। আমি বললাম, এত খবর রাখো এজন্যই তো অন্য মেয়ের সাথে এরকম সময় কাটাই। আবারও ঠাস করে একটা থাপ্পড় মারলো। খবরদার, রাজের নামে একটা বাজে কথা বললে তো জীবন শেষ করে দেব। মিম বলল, বাহ, অসাধারণ মানুষ, সত্যি কথা বলে তার বিনিময়ে যে থাপ্পড় খেতে হয় আজকেই প্রথম দেখলাম। নীলা বলল, কোনটা সত্যি? আমার বিয়ে খারাপ, অন্য মেয়ের সাথে সময় কাটাই, এটা সত্যি? মিম বলল, হ্যাঁ, এটা সত্যি। নীলা বলল, আমি বিশ্বাস করি না এসব কথা। মিম বলল, ওকে, আমি প্রমাণ দেখাবো। প্রমাণ দেখে নিজেকে সামলাতে পারবি তো? নীলা বলল, ওকে, প্রমাণ দেখা। আমি জানি পারবি না। মিম বলল, ওকে, আমার সাথে আয়। নীলা বলল, কোথায়? মিম বলল, আমার সাথে আয়। তারপর আমি গেলাম ওদের সাথে। মিম ভার্সিটির পিছনে নিয়ে গেল। মিম বলল, দেখতো চিনতে পারোস কিনা ছেলেটাকে? নীলা বলল, রাজ এখানে অন্য মেয়ের সাথে কি করছে? মিম বলল, কি করছে নিজেই জিজ্ঞাসা কর। নীলা বলল, ওকে। তারপর নীলা রাজের কাছে গেল। নীলা বলল, রাজ। রাজ বলল, নীলা তুমি এখানে? নীলা বলল, তুমি এখানে ওই মেয়ের সাথে? তুমি ওই মেয়ের সাথে কি করো? রাজ বলল, তোমার সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। নীলা বলল, মানে? রাজ বলল, ঠিক আছে, শুনো, ও হচ্ছে নুসরাত, আমার পরিবার থেকে ওর সাথে বিয়ে ঠিক হয়েছে। নীলা বলল, কি? তাহলে আমি কে? আমার কি হবে? রাজ বলল, তোমার কি হবে? তুমি বিয়ে করছো, তোমার স্বামীর সাথে সুখে সংসার করবে, আর কি করবে? নীলা বলল, চুপ সিটার, তোর জন্য আমি আবিরকে স্বামী হিসাবে মানি নাই। রাজ বলল, আমি চিটার? তুই আমার সাথে চিটারি করে আবিরকে বিয়ে করছিস, এখন ওকে ছেড়ে আমার কাছে আসতেছিস? তুই একটা নষ্টা মেয়ে।
আর কি বললি, তুই স্বামী হিসাবে মানুষ নাই ওকে? একসাথে বিছানায় রাত পার করছিস, ওর সাথে মজা নিছিস, আর এখন ভাবলস আমি কি বাচ্চা নাকি? তোর এই পাপি মুখ আমাকে দেখাবি না। নীলা 5 থেকে 6টা থাপ্পড় মারলো রাজকে। নীলা বলল, হ্যাঁ আমি পাপি, তোর মতন ছেলেকে ভালোবেসে আমি পাপি হয়েছি। দিনের পর দিন একজন মানুষকে অপমান করছি। তোর মতো নিচের মনের ছেলেকে বিশ্বাস করে নিজের স্বামীর অধিকার তাকে দেইনি, আমি পাপ করছি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। নুসরাত বলল, রাজ এই মেয়ে এসব কি বলছে? রাজ বলল, বাদ দাও তো এসব মেয়ের কথা, নোংরা মেয়েদের কথা আমার সামনে বলবা না, চলো এখান থেকে। রাজ তখন নুসরাতকে নিয়ে চলে গেল। নীলা সেখানেই বসে পড়লো, অচরে কান্না করতে লাগলো। আমি কাছে যেতে চাইলাম, মিম যেতে দিল না। মিম বলল, না ওকে একটু কষ্ট বুঝতে দাও, কষ্ট জিনিসটা কি, কতটুকু ভয়ঙ্কর। আমি বললাম কিন্তু। মিম বলল, কোনো কিন্তু না। আমি বললাম ওকে। তারপর চলে আসলাম বাসায়, নীলাও চলে এসেছে। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে গেলাম, একদম সন্ধ্যায় ফিরলাম বাসায়। এসে পড়ালেখা করে রাতে শুয়ে পড়লাম। শুয়ে পড়তে আবার নীলার কথা মনে পড়লো। সে আমাকে বিছানায় দেখলে আবারও রাগ করবে, তাই আবারও ছাদে চলে গেলাম। প্রতিদিনের নেই সিগারেট খাচ্ছি, আকাশ দেখছি। আজকে তারাগুলো অনেক সুন্দর লাগছে, ভালোই লাগে জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে বসে তারা দেখতে। এমন সময় নীলা আসলো ছাদে, আমার সামনে এসে দাঁড়ালো। আমি কোনো কিছু না বলে আমি আমার মতো সিগারেট খেতে লাগলাম। নীলা বলল, এখানে কি করছো? আমি বললাম, দেখতেই পারছো। নীলা বলল, ওকে রুমে চলো। আমি বললাম, কেন? নীলা বলল, ঘুমাবে না? আমি বললাম, হ্যাঁ। নীলা বলল, তাহলে চলো। আমি বললাম, আমার ঘুমের স্থান রুমে না, খোলা আকাশের নিচে। নীলা বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, অন্যায় করছি, অনেক বড় ভুল করছি। আমি বললাম, না তুমি একদমই ঠিক করছো, আমি তোমাকে কি দিতে পারবো? আমার কাছে কোনো টাকাও নাই আর কোনো সম্পদও নাই। নীলা বলল, এখনো রাগ করে থাকবে? আমি বললাম, আমার কোনো রাগ নেই, আমার তো কেউ নেই যে আমি কারো উপর রাগ করে থাকবো। নীলা বলল, ওকে, আমি আজকে থেকেই ছাদে থাকবো। আমি বললাম, কেন? নীলা বলল, কেন? আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আমি বললাম, হাসালে আমাকে। নীলা বলল, কেন? আমি বললাম, কে তোমার স্বামী? নীলা বলল, কেন তুমি? আমি বললাম, স্বামী মানে সেটা তুমি বুঝো? নীলা বলল, স্বামী মানে যদি বুঝতাম তাহলে হয়তো এত বড় ভুলটা করতাম না। আমি বললাম, ওকে, এইসব পেঁচাল বাদ দিয়ে রুমে যাও, গিয়ে ঘুমাও। নীলা বলল, না আমি যাব না, তুমি যাও। আমি বললাম, না আমি যাব না। নীলা বলল, ঠিক আছে, আমিও যাব না। আমি বললাম, পাগড়ামি না করে যাও, রুমে গিয়ে ঘুমা। নীলা বলল, আমি রুমে গিয়ে ঘুমালে আর না ঘুমালে তোমার কি আসে যায়? তখন আমি বললাম, হ্যাঁ আমার। নীলা বলল, তোমার কি? আমি বললাম, কিছু না। নীলা বলল, বলো তোমার কি? আমি বললাম, কারণ তুমি আমার বউ। নীলা বলল, হ্যাঁ বউ, আর বর যেখানে থাকবে বউ সেখানেই থাকবে, ওকে? আর প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, আমি ক্ষমা করতে পারবো না। নীলা বলল, ওকে, আমি এখনই ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব। আমি বললাম, কেন? নীলা বলল, আমার মতো পাপী বেঁচে থাকার কোনো অধিকার নাই, আর খবরদার তুমি আমাকে বাঁচাতে আসবে না। আমি বললাম, প্লিজ পাগলামি করো না, রুমে গিয়ে ঘুমাও। নীলা বলল, আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে আমাকে ক্ষমা যদি না করো আর আমাকে জড়িয়ে না ধরো তাহলে আমি সত্যি সত্যি সুইসাইড করব। আমি বললাম, অভিনয় তুমি খুব ভালো করে পারো, যে কোনো অভিনেতা বা অভিনেত্রীকে হার মানাবে তুমি। আমি জানি এটা তোমার নতুন কোনো ফাঁদ। নীলা বলল, বিশ্বাস করো আমি ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, হাহা, বিশ্বাস করব? এর আগেই তো বিশ্বাসটা ভেঙে দিছ, যেটা এই জীবনে হয়তো আর ফিরে আসবে না। নীলা বলল, তুমি আমাকে ভালোবাসো না? আমি বললাম, হ্যাঁ ভালোবাসি, তবে সেটা একতরফা ভালোবাসা, যার কোনো মূল্য নাই। নীলা বলল, যদি ভালোবেসে থাকো তাহলে কেন বিশ্বাস করতে পারছো না? আমি বললাম, যাকে বারবার বিশ্বাস করে ঠকেছি তাকে আর কিভাবে বিশ্বাস করি? এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না। নীলা বলল, বিশ্বাস করে তো অনেকেই ঠকেছে, আর এবার না হয় না ঠকলে, আর তা না হলে একদিন বিশ্বাস করবে, যেদিন আমি আর এই দুনিয়াতে থাকবো না। আমি বললাম, তুমি কেন এই ছোট লোক ফকিরনির জন্য এত কষ্ট পাচ্ছ? নীলা বলল, প্লিজ আমাকে আর লজ্জা দিও না, তোমাকে অপমান অবহেলা করার জন্য আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি বললাম, শাস্তি দিয়ে কি হবে? তুমি পারবে আমার সেই হাসি খুশি দিনগুলো ফিরিয়ে দিতে? না ঘুমিয়ে যে কত রাত পার করে দিছি আমি, পারবে সেই মুহূর্তগুলো ফিরিয়ে দিতে? নীলা বলল, আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু আমি কথা দিতে পারি, যতদিন এই পৃথিবীতে থাকবো আর কখনো কোনোভাবে তোমাকে কষ্ট দেব না।
শুধু এবার আমাকে একটা চান্স দাও। আমি বললাম ওকে। নীলা বলল সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। নীলা আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। আমি বললাম কি হলো পাগলি, কান্না করছো কেন? নীলা বলল তোমার সাথে অনেক খারাপ কিছু করছি, আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। আমি বললাম বলছি তো ক্ষমা করে দিয়েছি। নীলা বলল আমি জানি ক্ষমা করো নাই। আমি বললাম কেন? নীলা বলল যদি ক্ষমা করে দিতে অনেক আদর করতে, কিন্তু এখনো করছো না, তাই আমি জানি তুমি ক্ষমা করো নাই। আমি বললাম আরে পাগলি ক্ষমা করছি, ঠিক আছে আদর খাবে তো? নীলা বলল তারপর আর কি, বাকিটা ইতিহাস। বউকে আদর করছি আর আপনারা চুপি চুপি দেখছেন, লজ্জা করে না আপনাদের? ওই মিয়া তাড়াতাড়ি ভিডিওতে কপি লিংক করে একটা রিপোস্ট করে যাও আর কমেন্টে বইলা যাও পরবর্তী গল্প তোমরা কিরকম চাও। নীলা বলল আমি কিছু জানি না, আমার আদর চাই, অনেক আদর। আমি বললাম ওকে তাহলে রুমে যাই, এখানে তো খোলা আকাশের নিচে যদি তারা দেখে তাদেরও তো লজ্জা হবে, রুমে যাই কেউ দেখবে না। নীলা বলল আমি হেঁটে যাব না। আমি বললাম তাহলে কেমনে করে যাবে? নীলা বলল তোমার কোলে। আমি বললাম কি, তুমি তো অনেক মোটা, হাতির মতো, তোমাকে নিতে পারবো না। নীলা বলল ও আমি মোটা হাতির মতো, ঠিক আছে তুমি গিয়ে মিমকে বিয়ে করো, ও চিকন, ওকে কুলে নিতে পারবে, কষ্ট হবে না। আমি বললাম আরে আরে আমার লক্ষ্মী বউটা দিয়ে আবার রাখো করে। এই আমি কি বলছি তোমাকে কুলে নেব না? বলেই ওকে কুলে তুলে নিলাম। বাই বাই টাটা, আপনারা এখন যান। আমি আমার রাগী বউটাকে আদর করি আর তার রাগ ভাঙাই। তো এখানে এই গল্পের সমাপ্ত হয়েছে। আপনারা আবার ভাইবেন না যে ভাই আমার বউ, আমি এখনো সিঙ্গেল, একটা প্রেমও করি নাই। সত্যি কথা বলতে গেলে কোনো মেয়ে আমগরে পাত্তা দেয় না। তো ভালো থাকেন আপনারা, দেখা হবে আপনাদের পছন্দের গল্পে।